এসে আমায় ঝামেলায় দিয়ে ফেলেছিস। তুই অনেক দায়িত্বশীল হয়ে গেছিস দেখা যায়। আপুকে নিয়ে আসার সময় আপু বাইক থামিয়ে হোটেলে খাবারও খাওয়ালো আমায়। আপু হয়তো আমার চেহারা দেখেই বুঝেছিল আমি দুপুরে খাবার খাইনি, যদিও আমি বাহিরের খাবার খুব একটা খাই না, কিন্তু আপুর জোরাজোরিতে তবুও খেতে হলো। আপুকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম বাসায়। সারা দিনটা ভালোই কাটলো, অনেকদিন পর একটা সম্পূর্ণ দিন ভালো কাটলো। সন্ধ্যার পরপরই পড়তে বসলাম। রাত 9টার দিকে কলিং বেলের শব্দ, ক্রিং ক্রিং। আপু আসছে। আপু টিফিনের বাটিটা আমার হাতে দিয়ে বলল, যা তাড়াতাড়ি আগে গরম গরম খাবার খেয়ে নে। আপু প্রতিদিনই আমার প্রিয় প্রিয় খাবার রান্না হয় নাকি তোমাদের বাসায়? আরে সেরকম না, কাকতালীয় ভাবেই হয়তো তোর প্রিয় খাবারগুলি রান্না হচ্ছে আমাদের বাসায়। আমিও ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়ার পর তাকিয়ে ভদ্রতার খাতিরে আপুকে জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছো রাতের খাবার? না, আমি খাইনি। আমি একটু লেট করেই খাই রাতের বেলা। বলো কি, তোমাকে বসিয়ে রেখে আমি খেয়ে যাচ্ছি? এত খাবার আমি এমনিতেও খেতে পারবো না, আসো দুজন মিলে খাই। না, তুই খেয়ে নে। কি হবে খেলে? ছোট কালে তো অনেকবার দুজন মিলে খেয়েছি আমরা। আমার সবকিছুই ভালোভাবে মনে আছে ছোটকালের। আসো আপু, আমি তোমাকে খাওয়াই দেই। আপু না করলো না, এগিয়ে আসলো আমার দিকে। আমি আপুকে খাইয়ে দিলাম। যদিও আমি আমার লাইফে কাউকে কখনো খাওয়াই দেই নাই, তাই আমার একটু কষ্ট হচ্ছিল। আপু সেটা ঠিকই বুঝতে পারলো। রবিউল, তোর বউটা খুব ভাগ্যবতী হবে দেখিস, তোকে অনেক ভালোবাসবে। আপুর কথা শুনে লজ্জা পেলাম আমি খুব। খাওয়া শেষ করে আমি আর আপু আরো বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গিয়েছে। আপু, অনেক রাত হয়ে গিয়েছে, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপুকে বাসায় দিয়ে পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে কাকা কাকির সাথে দেখা হলো। কেমন আছো রবিউল তুমি? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো বাবা, আছি ভালোই। তুমি একদমই তো ভুলেই গিয়েছো আমাদের ছোটকালে সারা দিন থাকতে। মুয়ের সাথে এখন বড় হয়ে বছরে একটাবার আসতে পারো না। আমরা তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি। আসলে কাকি তেমন না, পড়াশোনার চাপে আমি বাসা ছেড়ে খুব কম বের হই। আর বোঝাতে হবে না, আজকে রাতে এখানেই থাকো। বাসায় তো কেউ নেই, আর বাসায় যেতে হবে না। এমন ভাবে বললো কাকি আমি না করেও কাজ হলো না। একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব হতেই আপু আসলো রুমে। কিরে, তুই দরজা না লাগিয়ে ঘুমিয়েছিস? দরজা লাগানোর কথা মনে ছিল না? তো কি মনে করে তুমি এই রুমে? কিছু মনে করে না, দেখতে আসলাম তোর ঘুম হচ্ছে কিনা। এই রুমে মশারিও নেই, তাই কয়েল নিয়ে আসলাম। ধন্যবাদ আপু, অল্প অল্প মশাই কামড়াচ্ছে। মৌ আপু মুখ ধুয়ে আসছে, কানের পাশটায় বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। আমি লুকিয়ে দেখতে লাগলাম আপুকে, কিন্তু যা হবার তাই হলো। আপুর চোখে ধরা খেলাম। কিরে, তুই হা করে কি দেখছিস? কই? কিছু না, খুব চালাক হয়েছিস তাই না? মোটেও চালাক না আমি, আপু খুব বোকাশোকা ছেলে আমি। গল্প করতে করতে একসময় আপু সোফাতেই ঘুমিয়ে পড়লো। আমি কয়েকবার ডাক দেওয়ার পরও ঘুম ভাঙলো না। খুব ইনোসেন্ট লাগছিল আপুকে। আমি আর আপুর ঘুম ভাঙাতে পারলাম না। একটা চাদর দিয়ে দিলাম আপুর উপর দিয়ে। আমিও বিছানায় শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছে জানি না। খুব ভোরবেলাতে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই তাড়াতাড়ি উঠে পড়, আর এই নে তোর জন্য চা। কাপটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে একটা চুমুক দিতেই চোখ থেকে সকল ঘুম নিমিষেই উধাও। আপু খুব সুন্দর হয়েছে। চা কে বানিয়েছে? চা কে আর বানাবে, আমিই বানিয়েছি। তুমি এত ভালো করে চা বানাতে পারো? এই তোকে মিথ্যা সান্ত্বনা দিতে হবে না, তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আয়। আমি চাটা অনেক সময় নিয়ে খেলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম। খাবার টেবিলে টুকটাক কথা হলো কাকা কাকির সাথে। আমাদের রান্না কি খেতে পারছো বাবা? কাকি খুব ভালো হয়েছে রান্না। মই রান্না করছে কয়েকদিন যাবত, তাই জিজ্ঞাসা করলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি আপুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। 9টার দিকে আপুর কল আসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি করছিস? বসে আছি। আমাকে একটু কলেজে রেখে আসবি? আমার স্কুটি তো ঠিক করা হয়নি। আজকে আমার 11:30 থেকে ক্লাস। আচ্ছা, একসাথেই যাবনি। ওকে, তুই যখন বের হবি তখন আমায় কল দিস, তাহলেই হবে। আচ্ছা আপু। কিছুক্ষণ পর রেডি হয়ে বাইক নিয়ে চলে গেলাম আপুর বাসার নিচে। কল দিয়ে আপুকে আসতে বললাম। কিছুক্ষণ পরে আপু এসে উপস্থিত হলো। তারপর আপুকে নিয়ে রওনা দিলাম। মনে মনে গান গাইতে ইচ্ছে করছিল, এই পথ যদি শেষ না হয় তবে আপু কেমন হবে তুমি বলো তো? এই বাকিটা তো আর মনে নাই। মনে না থাকাই ভালো। আপু এই গান শুনলে চলন্ত বেঁকে আমার গলা টিপে ধরবে। আমি ক্লাস 7-এ পড়ি, আপু পড়তো 8-এ। আপুর সাথে আমি স্কুলে যেতাম। ছোটবেলাতে আপু আর আমি সবসময় একসাথে স্কুলে যেতাম। হাই স্কুল জীবন থেকে আপুর পেছনে এলাকার বিভিন্ন ছেলেরা ঘুরতো। আমাদের এলাকার সিনিয়র এক ভাই ছিল। ভাই টুকটাক পলিটিক্স করত। এলাকায় খুব প্রভাব ছিল, তার জন্য সবাই ভয় পেত কম বেশি। ভাইয়ার নাম ছিল আকাশ।
উনি আপুকে ওই সময় খুব পছন্দ করত। প্রতিদিনই স্কুলে যাওয়া আর আসার সময় আপুর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এভাবে 6 মাস চলে যায়। বেচারা ভাইয়ার জন্য ওই ছোট বয়সে আমারই মায়া জন্মে গিয়েছিল। একদিন সাহস করে আপুকে প্রপোজ করে ভাইয়া। আপু সরাসরি কোনো ভনিতা না করে জানিয়ে দেয় আপু কোনো রিলেশনশিপে যেতে পারবে না, কিন্তু ভাইয়া তবুও হাল না ছেড়ে আপুকে ফলো করত। একদিন আবারও কথা বলার জন্য আপুকে ডাক দেয়। আপু ওই দিন না দাঁড়িয়ে হাঁটা শুরু করতে গেলে ভাইয়া আপুকে থামানোর জন্য আপুর হাত ধরার চেষ্টা করে, আর সাথে সাথে আপু দাঁড়িয়ে স্যান্ডেল খুলে আকাশ ভাইয়ার গালে বিদ্যুৎ গতিতে 5-7 বার জোড়া দিয়ে মারলো। পরে বিষয়টা এত ভাইরাল হয় যে আকাশ ভাইয়া লজ্জায় এলাকা ছেড়ে প্রবাসে পাড়ি জমায়। আমার কলেজের সামনে এসে আমি বাইক থামালাম। আপু তুমি এখানেই দাঁড়াও, আমার কলেজে একটু কাজ আছে, তা শেষ করে আসছি। আচ্ছা। কলেজে এসেছি আমাদের ডিপার্টমেন্ট প্রধান সালাম স্যারের সাথে দেখা করতে। ক্লাস টপার হওয়ার জন্য স্যার আমাকে খুব আদর করতো আর শাসনও করতো খুব। মীরার বিষয়টা জানার পর স্যার নিজেই আমাকে কলেজে আসতে মানা করেছিল, কারণ স্যার খুব ভালো করেই জানতো কলেজে আসলেই মীরা আর সাগরকে একসাথে দেখে আমার অবস্থা দিন দিন খারাপই হতো। সত্যি বলতে ক্যাম্পাসে সবাই জানতো কম বেশি ভালোবাসায় কতটা সিরিয়াস ছিলাম। স্যারের চেম্বারে গিয়ে দেখি স্যার নেই। অফিস সহকারীর সাথে কথা বলে জানতে পারলাম স্যার আমাদের ক্লাসে ক্লাস নিচ্ছে। আমি আমাদের ক্লাসের সামনে গেলাম, খুব নার্ভাস লাগছে, হয়তো অনেকদিন পর মীরার সাথে দেখা হবে। দরজা খুলে স্যার আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আমার ক্লাস শেষ, তুমি আমার রুমে আসো। তারপর স্যারের সাথে কলেজের ব্যাপারে কিছু কথা ছিল, সেগুলো বলে চলে আসলাম আপুর কাছে। তারপর আপুকে নিয়ে কলেজে নামিয়ে দিলাম। ধন্যবাদ, সাবধানে যাবে বুঝলি, আমাকে মেসেজ দিস পৌঁছে। আমি বাধ্য ছেলের মতো মাথা নেড়ে চলে আসলাম। বাসায় এসে আপুকে একটা কল দিয়ে জানিয়ে দিলাম আপুর সাথে কথা বলে কেমন যেন একটা শান্তি পাই। এই শান্তিটার মানে কি সেটা আমি জানি না। বিকেলে আবার আপুর কল। কি রে রবিউল, কি করতেছিলি? তেমন কিছু না আপু। কাজ না থাকলে আমায় একটু নিতে আসতে পারবি? আমি আসছি। আপুকে নিতে গেলাম। আপুর কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে যাচ্ছিলাম। হুট করে আচমকা রাস্তায় কুকুর এসে পড়লো। আমার বাইকের সামনে যা হবার তাই হলো। ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না, রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম। তারপর আর কিছুই মনে নাই। চোখ খোলার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। উপর দিকে তাকিয়ে দেখি আমার হাত ব্যান্ডেজ করে ঝুলানো রয়েছে। ভালো করে চারপাশে তাকাতেই দেখি মৌ আপু আমার মাথার পাশে বসে কান্না করছে। আপু আমার চোখ খুলতে দেখেই চোখের জল মুছলো। কান্না করছো কেন আপু? আমার কিছুই হয়নি, ঠিক আছে আমি। আমি তোকে আসতে না বললে কিছুই হতো না। সরি, তুই আমাকে মাফ করে দে। আপু তুমি পাগলের মতো কি সব বলছো? আসলে রাস্তায় হুট করে মাঝপথে কুকুর এসে যায়। কুকুর বাঁচাতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। একটু পরে ডক্টর আসলো। ডক্টর আসার পর বুঝতে পারলাম আমার ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। আমাকে হসপিটালে আনছে কে আপু?